সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য প্রিপারেশন অ্যান্ড রিপোর্টিং অফ কনসলিডেটেড স্টেটমেন্ট অর্থাৎ সমন্বিত বিবরণী প্রস্তুতকরণ এবং উপস্থাপন যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের আরেকটা নাম হলো বিজনেস কম্বিনেশন। এই চ্যাপ্টার থেকে আমরা একটা বেসিক ক্লাস নিয়ে হাজির হলাম। বেসিক ক্লাসটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনাল আছো, কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যে সাবজেক্টে আছে সেখানে এই চ্যাপ্টারটার নাম হলো প্রিপারেশন অ্যান্ড রিপোর্টিং অফ কনসলিডেটেড স্টেটমেন্ট, এবং BBA ফোর্থ ইয়ারে যাদের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 সাবজেক্ট আছে তাদের চ্যাপ্টারটার নাম হলো বিজনেস কম্বিনেশন। আজকের বেসিক ক্লাসটা দেখা হয়ে গেলে এই চ্যাপ্টারের 90% তোমাদের কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। বেসিক ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, কারণ বেসিক ক্লাসটা যদি ভালোভাবে আয়ত্ত না করতে পারো তাহলে পরে যে অঙ্কগুলো আমরা তোমাদেরকে দিব সেগুলো বুঝতে একটু সমস্যা হবে। তো দেখো স্ক্রিনে আমি বেসিক ক্লাস অঙ্ক সমাধানের আগে অবশ্যই যে জিনিসগুলো জানতে হবে তার মধ্যে প্রথম হলো এই চ্যাপ্টারে রিকোয়ারমেন্টে বলা থাকে কনসলিডেটেড ব্যালেন্স শিট করো। কনসলিডেটেড ব্যালেন্স শিট বলতে আমরা কি বুঝি? কনসলিডেটেড ব্যালেন্স শিটের বাংলা অর্থ হলো সমন্বিত বা একত্রিত উদ্ধৃতপত্র। তো কনসলিডেটেড ব্যালেন্স শিট বলতে বোঝা যায় শেয়ার হোল্ডারদের বৃহত্তর স্বার্থে হিসাব বছর শেষে হোল্ডিং কোম্পানির অধীন কোম্পানিসমূহ অর্থাৎ সাবসিডিয়ারি কোম্পানিসমূহের সম্পত্তি ও দায়ের সমন্বয়ে যে উদ্ধৃতপত্র প্রস্তুত করা হয় তাকে মূলত সমন্বিত উদ্ধৃতপত্র বলে। এই চ্যাপ্টার আলোচনা করতে হলে আমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হলো হোল্ডিং কোম্পানি কি আর একটা হলো সাবসিডিয়ারি কোম্পানি কি। তো আমরা প্রথমে হোল্ডিং কোম্পানি কি সেটা একটু দেখব। যে যৌথ মূলধনী কোম্পানি অপর এক বা একাধিক যৌথ মূলধনী কোম্পানির কমপক্ষে 51% শেয়ার ক্রয় করে এবং কোম্পানিগুলোর পরিচালন ও নিয়ন্ত্রণভার গ্রহণ করে তাকে মূলত হোল্ডিং কোম্পানি বলে। খেয়াল করবা, অর্থাৎ অন্যান্য যৌথ মূলধনী কোম্পানিগুলোর 51% 50%-এর উপরে হতে হবে, 51% শেয়ার ক্রয় করে এবং ওই কোম্পানিগুলোর পরিচালন ও নিয়ন্ত্রণভার গ্রহণ করে তাকে হোল্ডিং কোম্পানি বলে। এরপরে হলো সাবসিডিয়ারি কোম্পানি কি? তাহলে সাবসিডিয়ারি কোম্পানি হলো হোল্ডিং কোম্পানি যার 50%-এর বেশি শেয়ার ধারণ করে, অর্থাৎ যে কোম্পানির 50%-এর বেশি শেয়ার হোল্ডিং কোম্পানি ধারণ করে সেই কোম্পানিকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে আমরা কনসলিডেটেড ব্যালেন্স শিট, হোল্ডিং কোম্পানি কি, সাবসিডিয়ারি কোম্পানি কি জানলো। তো প্রশ্নে প্রথমে বলছি তোমাকে এখানে রিকোয়ারমেন্টে বলবে সবসময় প্রিপেয়ার কনসলিডেটেড ব্যালেন্স শিট। এরপরে হলো হোয়াট গিভেন, মানে কি দেয়া থাকে প্রশ্নে। এক নম্বরে সেপারেট ব্যালেন্স শিট অফ হোল্ডিং অ্যান্ড সাবসিডিয়ারি কোম্পানি, অর্থাৎ হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির আলাদা ব্যালেন্স শিট দেওয়া থাকবে। 2 নম্বর হলো সাম অ্যাডজাস্টিং এন্ট্রিজ, কিছু সমন্বয় দাখিলা দেওয়া থাকবে। সাম ইম্পর্টেন্ট আইটেমস, কনসিডারেবল আইটেম ফর দ্য সলভিং প্রবলেমস, অর্থাৎ এই অ্যাডজাস্টমেন্টের যে আইটেমগুলো থাকবে সেগুলোকে বিবেচনা করে আমরা প্রবলেমগুলো সলভ করব। ওয়ার্কিং মাস্ট বি নিডেড, এখানে খেয়াল করবা আমাদের যে ওয়ার্কিংগুলো অবশ্যই জানা থাকতে হবে তার মধ্যে প্রথম হলো ডিগ্রি অফ কন্ট্রোল। ডিগ্রি অফ কন্ট্রোলের আরেক নাম হলো হোল্ডিং রেশিও। ডিগ্রি অফ কন্ট্রোল বলতে আমরা কি বুঝি? খেয়াল করবা, ছোট কোম্পানির উপর অর্থাৎ সাবসিডিয়ারি কোম্পানির উপর বড় কোম্পানির মালিকানার যে অনুপাত সেটাকেই ডিগ্রি অফ কন্ট্রোল বা হোল্ডিং রেশিও বলা হয়। আমি যদি আরও সহজ করে বলি, আমাদের সাবসিডিয়ারি কোম্পানির ধরো 2000 শেয়ার আছে, কথার কথা, ওইখান থেকে হোল্ডিং কোম্পানি 1200 শেয়ার ক্রয় করলো। তাহলে সাবসিডিয়ারি কোম্পানির 2000 শেয়ার 2 ভাগ হয়ে হোল্ডিং কোম্পানির কাছে চলে আসলো 1200 শেয়ার, আর বাকি 800 শেয়ার থাকবে সাবসিডিয়ারি কোম্পানির কাছে। যে 1200 অনুপাত 800 এটাই হলো আসলে ডিগ্রি অফ কন্ট্রোল বা হোল্ডিং রেশিও। তো এটা নির্ধারণ করতে জানতে হবে। এটা আমরা কিভাবে নির্ধারণ করব বলছি, সাবসিডিয়ারি কোম্পানির যে শেয়ারগুলো আছে সেখান থেকে কতগুলো শেয়ার হোল্ডিং কোম্পানি কিনে নিছে সেটা কিন্তু 50%-এর উপরে হতে হবে, খেয়াল রাখবা। তো সেজন্য আমি একটা উদাহরণ দিলাম, 2000-এর মধ্যে 1200 কিনছে আর 800 সাবসিডিয়ারির কাছে। তাহলে এখানে হোল্ডিং ডিগ্রি অফ কন্ট্রোল বা হোল্ডিং রেশিও হবে 12:800। 2 নম্বর হলো কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট বলতে আমরা কি বুঝি? কারেন্ট ইয়ার প্রফিট আবার দুইটা আছে, একটা হলো প্রি অ্যাকুইজিশন প্রফিট আর একটা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। প্রথমে আমরা কারেন্ট ইয়ার প্রফিট কি সেটা একটু জানবো। কারেন্ট ইয়ার প্রফিট বলতে আমরা বুঝি ছোট কোম্পানি অর্থাৎ সাবসিডিয়ারি কোম্পানি বর্তমান বছরের মুনাফাকে বোঝায়। অর্থাৎ
হোল্ডিং কোম্পানি বা বড় কোম্পানি ছোট কোম্পানিকে যে বছর ক্রয় করবে সেই বছরের যে মুনাফা সেটাকে মূলত কারেন্ট ইয়ার প্রফিট বলে। তো এখানে ফ্রি অ্যাকুইজিশন প্রফিট বলতে আমরা কি বুঝি? ফ্রি অ্যাকুইজিশন প্রফিট, ফ্রি মানি পূর্বে, খেয়াল করবে আমরা সবাই জানি ফ্রি মানি পূর্বে। তো ফ্রি অ্যাকুইজিশন প্রফিট অর্থাৎ বড় কোম্পানি ছোট কোম্পানিকে অর্থাৎ হোল্ডিং কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানিকে ক্রয়ের পূর্বে ছোট কোম্পানির যে মুনাফা থাকবে সেটাকে বলা হয় প্রি অ্যাকুইজিশন প্রফিট। অর্থাৎ হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে কেনার পূর্বের যে মুনাফা থাকবে সাবসিডিয়ারি কোম্পানির সেটাই প্রি অ্যাকুইজিশন প্রফিট, আর কেনার পরে যে মুনাফা সেটা হলো পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। ফ্রি মানি পূর্বে, পোস্ট মানি পরে। 3 নম্বর হলো ক্যাপিটাল রিজার্ভ, এটা অথবা গুডউইল। আমাকে এখানে ক্যাপিটাল রিজার্ভ অথবা গুডউইল যে কোনো একটা বের করতে হবে। এখন ক্যাপিটাল রিজার্ভ কি গুডউইল কি খেয়াল করবা। হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি ক্রয়ের সময় তার সম্পদের বা কোম্পানির একটা মূল্যায়ন করে। কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানির যে নেট ওর্থ থাকবে বা নেট অ্যাসেটস থাকবে সেই নেট ওর্থ থেকে যদি বেশি টাকা পে করে সে বেশি টাকাটাই হবে গুডউইল, আর নেট ওর্থ থেকে যদি কম টাকা পে করে সেটা হবে ক্যাপিটাল রিজার্ভ। অর্থাৎ আমি যদি মনে করি যে একটা সাবসিডিয়ারি কোম্পানির নেট ওর্থ হলো 5 লাখ টাকা, কিন্তু হোল্ডিং কোম্পানি তাকে পেমেন্ট করলো 6 লাখ টাকা, 1 লাখ টাকা যেটা সেটা গুডউইল। কিন্তু 5 লাখের জায়গায় যদি হোল্ডিং কোম্পানি 4 লাখ পেমেন্ট করে 1 লাখ টাকা যেটা ঘাটতি বা কম পেমেন্ট করবে সেটা হবে ক্যাপিটাল রিজার্ভ। তো সেগুলোর ডিটেলস আমরা আরও যাব, এখন প্রথমে এগুলো একটু খেয়াল করি। 4 নম্বর হলো মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট বলতে আমরা সংখ্যালঘু স্বার্থকে বুঝি। এখানে মাইনরিটি ইন্টারেস্টটা আমরা পাই কীভাবে? এখানে মানে সাবসিডিয়ারি কোম্পানির কাছে যে শেয়ারগুলো থাকবে বা শেয়ার ক্যাপিটাল থাকবে তার সাথে টোটাল ফ্রি অ্যাকুইজিশন যোগ করব এবং জেনারেল রিজার্ভ থাকলে যোগ করব, আর আন্ডার ভ্যালু অফ অ্যাসেটস থাকলে যোগ করে ডিগ্রি অফ কন্ট্রোল দ্বারা আমরা গুণ করে মাইনরিটি ইন্টারেস্টটা পেয়ে যাব। সেটা আমরা অঙ্কে গেলে আরও ডিটেলস দেখব। 1 নাম্বার হলো আনরিয়ালাইজড প্রফিট। আনরিয়ালাইজড প্রফিট বলতে আমরা বুঝি কোম্পানির অ্যাকুইজিশনের পরে যে পণ্যগুলো অবিকৃত অবস্থায় আছে, মানে কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি হোল্ডিং কোম্পানি এক হওয়ার পরে বা হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে অ্যাকুইজিশন করার পরে যে পণ্যগুলো অবিকৃত অবস্থায় আছে এই অবিকৃত পণ্যের ভিতরে যে মুনাফা অন্তর্ভুক্ত আছে সেটাকে মূলত বলা হয় আনরিয়ালাইজড প্রফিট। এরপরে ওয়ার্কিংগুলো কিভাবে করতে হবে? প্রথমে 1 নম্বরে কারেন্ট ইয়ার প্রফিট ক্যালকুলেশন আমরা কিভাবে করব। এ নম্বরে যদি ব্যালেন্স শিটে এবং অ্যাডজাস্টমেন্টে একই অর্থাৎ দুইটাই ডেবিট অথবা দুইটাই ক্রেডিট ব্যালেন্স দেয়া থাকে তবে বিয়োগ করে বের করতে হবে। এটার অর্থ কি? মনে করো ব্যালেন্স শিটে দায়ের পাশে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স আছে, খেয়াল করবা দায়ের পাশে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে ব্যালেন্স থাকে সেটাকে ক্রেডিট ব্যালেন্স বলে, এবং অ্যাডজাস্টমেন্টও বলা আছে যে ক্রেডিট ব্যালেন্স। অর্থাৎ দায়ের পাশে মনে করো 3 লাখ আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স, এবং অ্যাডজাস্টমেন্টও বললো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স 2 লাখ। তাহলে উভয় দিকে বলছে, মানে দায়ের পাশেও মানে ক্রেডিট ব্যালেন্স, আবার সমন্বয়ে বলছে ক্রেডিট ব্যালেন্স। এরকম যদি একই থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। সেটা ডেবিটও হইতে পারে, সেটা ক্রেডিটও হইতে পারে, অর্থাৎ দুইটাই ডেবিটও হইতে পারে, দুইটা ক্রেডিট ব্যালেন্সও হইতে পারে। মনে রাখবা যদি সম্পদের দিকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের কোনো ব্যালেন্স দেওয়া থাকে সেটা ডেবিট, আর দায়ের পাশে যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের কোনো ব্যালেন্স সেটা ক্রেডিট ব্যালেন্স। আর সমন্বয়ে যদি মানে ব্যালেন্স শিটও ক্রেডিট ব্যালেন্স সমন্বয় ক্রেডিট ব্যালেন্স তাহলে বিয়োগ, আর ব্যালেন্স শিটও ডেবিট ব্যালেন্স সমন্বয় ডেবিট ব্যালেন্স তাহলে বিয়োগ, অর্থাৎ একই দিকে হলে বিয়োগ হবে। 2 নম্বর হলো আর বিপরীত ব্যালেন্স দেওয়া থাকলে, অর্থাৎ ব্যালেন্স শিটে ক্রেডিট ব্যালেন্স আছে আর সমন্বয়ে ডেবিট ব্যালেন্স বলছে, অর্থাৎ বিপরীত হলে তাহলে কিন্তু যোগ হবে, তাদের প্রফিটগুলো কী হবে? যোগ হবে। তারপর কারেন্ট ইয়ার প্রফিটকে প্রি অ্যাকুইজিশন প্রফিট এবং পোস্ট অ্যাকুইজিশন প্রফিটে ভাগ করতে হবে কোম্পানির ক্রয়ের তারিখ অনুযায়ী। এটার অর্থ কী? মনে করো তুমি কারেন্ট ইয়ার প্রফিট নির্ধারণ করলা। কারেন্ট ইয়ার প্রফিটে তো দুইটা অংশ, একটা হলো প্রি অ্যাকুইজিশন প্রফিট, একটা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, আমরা আগেই আলোচনা করছিলাম। তাহলে এখন কারেন্ট ইয়ার প্রফিট থেকে তুমি কিভাবে প্রি অ্যাকুইজিশন প্রফিট কিভাবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট নির্ধারণ করবা? সেটা কোম্পানিটার ক্রয়ের একটা তারিখ থাকবে। মনে করো সেটা যদি 1 জুলাই হয়, তোমার কারেন্ট ইয়ার প্রফিট যদি 2 লাখ থাকে, তাহলে 1 জুলাই হলে বছরের মাঝামাঝি 2 ভাগ করলে হয়ে যাবে। কিন্তু মনে করো সেটা যদি 1 এপ্রিল হয়, তাহলে
আমাকে ফ্রি অ্যাকুইজিশন মানে কি অর্জনের বা সাবসিডিয়ারি কোম্পানিকে ক্রয়ের পূর্বের যে প্রফিট, সেক্ষেত্রে সে যদি এপ্রিলে কিনে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসের প্রফিট বের করতে হবে। ঠিক আছে, 3 মাসের প্রফিট, যে প্রফিটটা কারেন্ট ইয়ার প্রফিট থাকবে সেটাকে ভাড়া দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে ফ্রি অ্যাকুইজিশন প্রফিট। আর পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের ক্ষেত্রে ওই যে কারেন্ট ইয়ার প্রফিটটা বের হবে সেটাকে ভাড়া দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করতে হবে। 9 দিয়ে কেন? যে এপ্রিলের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 গণে দেখো হাতের ফাঁকে 9 মাস হবে। তো এভাবে কারেন্ট ইয়ার প্রফিট থেকে প্রি অ্যাকুইজিশন প্রফিট এবং পোস্ট অ্যাকুইজিশন প্রফিট নির্ধারণ করতে হবে। আমরা পরবর্তী পেজে যাব। পরবর্তী পেজে 2 নম্বরে দেখাবো ক্যালকুলেশন অফ ক্যাপিটাল রিজার্ভ আর গুডউইল। অর্থাৎ আমরা আলোচনা করছি যদিও, তারপরও কীভাবে করব ক্যালকুলেশনটা কেয়ার করো। এখানে প্রথমে ডিটেলস 2টা টাকার করে দিলাম। কস্ট অফ শেয়ার বলতে হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিতে যত টাকা ইনভেস্ট করছে, অর্থাৎ যত টাকা শেয়ার কিনছে সেটা সবার আগে লিখতে হবে। এটা কিন্তু হোল্ডিং কোম্পানির থেকে নিতে হবে, বাকি সব ইনফরমেশন কিন্তু আমরা সাবসিডিয়ারি কোম্পানি থেকে নিব। মনোযোগ দিয়ে খেয়াল করবা, শুধুমাত্র এই যে অ্যামাউন্টটা কস্ট অফ শেয়ার অর্থাৎ হোল্ডিং কোম্পানির যে ইনভেস্ট সেটা একমাত্র হোল্ডিং কোম্পানি থেকে আসবে, বাকি সব ইনফরমেশন থেকে সাবসিডিয়ারি কোম্পানির ইনফরমেশন। তো কস্ট অফ শেয়ার যেটা, সেখান থেকে লেস করতে হবে নেট ওর্থ। কস্ট অফ শেয়ার থেকে নেট ওর্থ বের করার পরে এই নেটওয়ার্থ কস্ট অফ শেয়ার এবং নেটওয়ার্থের যে পার্থক্য সেটা হয় গুডউইল হবে না হয় ক্যাপিটাল রিজার্ভ হবে। কীভাবে হয় একটু ডিটেলসে যাই। কস্ট অফ শেয়ার ধরে নিলাম আমি এখানে 10 লাখ টাকা, কথার কথা, লেস নেটওয়ার্থগুলো কীভাবে ক্যালকুলেশন করব, এখানে সবগুলো ইনফরমেশন আমরা সাবসিডিয়ারি কোম্পানি থেকে নেব। মনে করো শেয়ার ক্যাপিটাল সাবসিডিয়ারি কোম্পানি থেকে নেব। এখানে তো ব্যালেন্স শিটের ভিতরে তো সাবসিডিয়ারি কোম্পানিও থাকবে, হোল্ডিং ক্যাপিটালও থাকবে। তো শেয়ার ক্যাপিটাল আমরা কোনটা নিব? সাবসিডিয়ারি কোম্পানির। ফ্রি অ্যাকুইজিশন প্রফিট আর লস থাকলেও সেটাও সাবসিডিয়ারি কোম্পানির। জেনারেল রিজার্ভটাও সাবসিডিয়ারি কোম্পানির। আন্ডার ভ্যালুড অ্যাসেট যেটা সম্পত্তির অবমূল্য সেটাও সাবসিডিয়ারি কোম্পানি নেব। নিয়ে সবগুলো যোগ করলাম। যোগ করার পরে এখানে যে অ্যামাউন্ট আসবে সেখান থেকে আমরা মাইনরিটি ইন্টারেস্টটা মাইনাস করব। আর মাইনরিটি ইন্টারেস্টটা আমরা কীভাবে বের করব? এখানে টোটাল অ্যাসেট যেটা, এখানে যে টোটাল নেটওয়ার্থ বের হবে সেটাকে আমাদের যে ডিগ্রি অফ কন্ট্রোল যে রেশিওর কথা বলছিলাম, মনে করো এখানে 5 লাখ টাকা আসলো, আমাদের মনে করো রেশিও হলো ডিগ্রি অফ কন্ট্রোল হলো 3:2 অনুপাত। তো 2 মানে হলো কি? সাবসিডিয়ারি কোম্পানি। তো সাবসিডিয়ারি কোম্পানির অংশ যদি বের করতে চাই, এই 5 লাখ টাকাকে 3:2 এর যোগফল 5 দিয়ে ভাগ করে আমরা কি করব? 2 দিয়ে গুণ করলে মাইনরিটি ইন্টারেস্টটা পেয়ে যাব, তো সাবসিডিয়ারি কোম্পানির অংশটা পেয়ে যাব। সেটা মাইনাস করে দিলেই আমরা নেটওয়ার্থ পেয়ে যাবো এই জায়গায়। এখন খেয়াল করো এই নেটওয়ার্থ কত টাকা এবং এই কস্ট অফ শেয়ার যেটা এটা কত টাকা, এই দুইটার পার্থক্য যেটা সেটাই হয় গুডউইল হবে অথবা ক্যাপিটাল রিজার্ভ হবে। এখন খেয়াল করবা, নেটওয়ার্থ যদি বেশি হয় আর যদি কস্ট অফ শেয়ার যদি কম হয় তাহলে যে পার্থক্য হবে সেটা হবে ক্যাপিটাল রিজার্ভ। আর যদি তুমি কস্ট অফ শেয়ার বেশি হয় নেটওয়ার্থ কম হয় তাহলে যে পার্থক্যটা বের হবে সেটা হবে গুডউইল। সহজ কথায় নেটওয়ার্থের সাইতে যদি তুমি বেশি মানে হোল্ডিং কোম্পানি বেশি ইনভেস্ট করে বা বেশি টাকা পেমেন্ট করে, মনে করো আমার নেটওয়ার্থ আসছে এখানে 8 লাখ আর আমাদের কস্ট অফ শেয়ার হলো 10 লাখ, 10 লাখ থেকে 8 লাখ বিয়োগ করলে 2 লাখ, এটা হবে কিন্তু গুডউইল। আর যদি উল্টা হয়, অর্থাৎ আমার নেটওয়ার্থ হলো 10 লাখ কিন্তু কোম্পানি হোল্ডিং কোম্পানি তাদের ইনভেস্ট করছে 8 লাখ, তাহলে পার্থক্য যেটা হবে সেটা হবে ক্যাপিটাল রিজার্ভ। সেজন্য নিচে সুন্দর করে বলা আছে, দেখো ফলাফল যদি পজিটিভ হয় অর্থাৎ 10 থেকে 8 বিয়োগ করলে 2 তখন পজিটিভ, কিন্তু উপরে যদি 8 নিচে যদি নেটওয়ার্থ 10 হয় তাহলে কিন্তু নেগেটিভ। সেজন্য বলছে ফলাফল যদি পজিটিভ হয় গুডউইল আর নেগেটিভ হলে ক্যাপিটাল রিজার্ভ হবে। আশা করি বুঝতে পারছো। 3 নাম্বার হলো ক্যালকুলেশন অফ মাইনরিটি ইন্টারেস্ট। এটা কীভাবে বের করতে হয় সেখানে আর একটু ক্লিয়ার করে দিছে। ইন্টারেস্ট অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন, অর্থাৎ অ্যাকুইজিশনের ডেটে যে ইন্টারেস্ট সেটার সাথে অ্যাড করব বা যোগ করব পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, তাহলেও মাইনরিটি ইন্টারেস্ট আমরা পেয়ে যাব। এখন আমাদের ক্যালকুলেশনগুলো দেখলাম, পরবর্তী পেজ আসবো। পরবর্তী পেজে আমরা কিছু টিপস খেয়াল করব যেগুলো অঙ্ক তোমাদেরকে খুব হেল্প করবে। মনোযোগ দিয়ে খেয়াল করি, আমরা টিপসগুলো নিয়ে আসলাম। টিপস নাম্বার 1, ওয়ার্কিংয়ে সমস্ত তথ্য আসবে সাবসিডিয়ারি কোম্পানির, শুধুমাত্র কস্ট অফ শেয়ার আসবে হোল্ডিং কোম্পানির। দেখো আমি কিছুক্ষণ আগে কথা বলছি, মানে ওয়ার্কিংয়ের যতগুলো ইনফরমেশন তুমি পাবা সবগুলো সাবসিডিয়ারি থেকে নিতে হবে, শুধুমাত্র এই যে কস্ট অফ শেয়ার যেটা এটাই একমাত্র হোল্ডিং কোম্পানি থেকে নেব আমরা, ঠিক আছে?
2 নম্বর টিপস হলো যে সমস্ত টাকার অঙ্ক ওয়ার্কিংয়ে আসবে সে সকল টাকার অঙ্ক কনসলিডেটেড ব্যালেন্স শিটে আর আসবে না। খেয়াল করো, ওয়ার্কিংয়ে যে টাকার অ্যামাউন্টগুলো আসবে সেগুলো আর কনসলিডেটেড ব্যালেন্স শিট যখন তৈরি করব সেখানে আসবে না। টিপস নাম্বার 3, সেট অফ আইটেমস। সেট অফ আইটেমস বলতে এখানে কিছু আইটেমস আছে বিপরীত দিকে মাইনাস করতে হয় সেট অফ আইটেমস নামে। সেটা কি হলো ডেটর্সের সাথে থাকলে সেটা ক্রেডিটর্সের সাথে থাকে, আবার উভয় দিকে সম্পদ এবং দায়ের দিকে ডিফেন্স চার্জ থাকে সেখানেও সেট অফ আইটেম নামে মাইনাস করতে হয়। 3 নম্বর হলো নোটস রিসিভেবল সম্পদের দিকে থাকলে সেটা নোটস পেয়েবলের সাথে সেট অফ আইটেম করে মাইনাস করতে হয়। এগুলো আমরা যখন অঙ্কের ভিতরে যাব আরও ডিটেলস বুঝতে থাকবো। টিপস নাম্বার 4, হোল্ডিং এবং সাবসিডিয়ারি কোম্পানির সকল প্রকার সম্পদ কনসলিডেটেড ব্যালেন্স শিটে আসবে। মনোযোগ দিয়ে খেয়াল করবা। আবার পড়তেছি আমি টিপস নাম্বার 4টা। কনসলিডেটেড হোল্ডিং এবং সাবসিডিয়ারি কোম্পানির সকল সম্পদ কনসলিডেটেড ব্যালেন্স শিটে আসবে, তবে শেয়ার ঋণপত্র ক্রয় বাবদ হোল্ডিং কোম্পানির যে বিনিয়োগ থাকবে সেটা কিন্তু কনসলিডেটেড ব্যালেন্স শিটে আসবে না। টিপস নাম্বার 5, ডিভিডেন্ড পেইড কারেন্ট ইয়ার প্রফিটের সাথে অ্যাড হবে। যদি ডিভিডেন্ড পেইড থাকে কারেন্ট ইয়ার প্রফিটের সাথে কি হবে, অ্যাড বা যোগ হবে, এবং টোটাল মাইনরিটি ইন্টারেস্টের থেকে লেস হবে। সর্বশেষ কনসলিডেটেড ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লস যেটা হোল্ডিংয়ের অংশ, প্রফিট অ্যান্ড লসের হোল্ডিংয়ের অংশ থেকে লেস করতে হবে। এই হলো আমাদের বেসিক ক্লাস। আজকের এই ক্লাসটা একবারে যদি না বুঝো প্রয়োজনে 2বার দেখবা, প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবা, কথাগুলো নোট করে রাখবা। ইনশাল্লাহ বেসিক ক্লাসটা ভালো করে আয়ত্ত করে নিতে পারলে আমরা পরবর্তীতে যে ইম্পর্টেন্ট সাজেশনগুলো তোমাদের দেব সবগুলো ইজিলি বুঝে যাবা। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।